আমরা কেন তিনি আসবেন বা কিভাবে আসতে পারেন সেই আলাপে যাওয়ার আগে এই রিপোর্টে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সেই জায়গাটা একটু দেখতে চাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি প্রকাশ করেছে প্রথম আলো। তার শিরোনামটা লক্ষ্য করেন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। আমাদের সরকারের পুরা নিয়ন্ত্রণ আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রয়েছে কি নাই, এই বিষয়টা নিয়ে আমি বিতর্কে যাব না। দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে, পরবর্তীতে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে আপনারা এই দেশ ছেড়ে পালানোর জায়গা পাবেন না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শেখ হাসিনা দেশে এসে নির্বাচনে যোগ দিবেন, আর এইদিকে ডক্টর ইউনূস কি করলেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বসে থেকে কাজটা যতটা সহজে এবং যতটা এফেক্টিভলি করা যায় সেটা কিছুটা কম তো হবেই, সেই কারণে বলছি মন্দের ভালো। কিন্তু টাইম ম্যাগাজিনের কথা যদি সত্য হয়, ওরা অবশ্য যে অনেক সম্ভাবনা আছে তাও বলছে না, আনলাইকলি বলছে, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যদি হয় সেই পরিস্থিতি, তাহলে তিনি ভারতে থাকুন আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকুন, তার জন্য তো দেশে চলে আসা কোনো ব্যাপার না। আর সেই টাইম ম্যাগাজিনের রিপোর্টটায় টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ট্রান্সলেশনটা আমার চোখে বেশি মানে প্রাথমিকভাবে পড়লো, সেখান থেকে পড়ছি। আমরা কেন তিনি আসবেন বা কিভাবে আসতে পারেন সেই আলাপে যাওয়ার আগে এই রিপোর্টে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সেই জায়গাটা একটু দেখতে চাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয়, মানে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোকে কিভাবে দেখা হচ্ছে। আমি একটু পড়ি। হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুর ওপরে ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে, কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময় বড় আকারের আক্রমণ দেখিনি, বলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। আমরা হিউম্যান রাইটস ওয়াচের এই ভূমিকাটা খেয়াল করি, আমি আবারও পড়ি তিনি কি বলছেন। মানে প্রচুর প্রোপাগান্ডা হচ্ছে, আমরা জানি ভারত সকাল বিকালে প্রোপাগান্ডা করছে, ভারতের একেবারে সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে। তিনি বলছেন কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময় বড় আকারের আক্রমণ দেখিনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। মীনাক্ষী গাঙ্গুলি ক্লিয়ারলি বলছেন। আরেকটা জায়গায় তিনি আওয়ামী ন্যারেটিভকে ডিবাঙ্ক করেছেন। এখানে একটা জায়গায় এরকম, অচলাবস্থা যতদিন গড়তে থাকবেন তাই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে। যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু ভুল স্বীকার করেন, মৃতের সংখ্যা নিয়ে তর্ক করছেন না, তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে, যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল। তবে জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আবারও তিনি বলছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে। ক্লিয়ার। সুতরাং এখানে আমরা দেখছি যে আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ আওয়ামী লীগ এবং ভারত তৈরি করতে চাইছে সেটাকে ডিবাঙ্ক করছে। এরপরে যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা মানে একটু খেয়াল করা দরকার, সেটা হলো কয়েকদিন আগে পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে একটা কমিটি নিয়ে যাওয়া হয়েছে। আমি বলছিলাম যে আমরা এখন অনেকে অনেক কাজ করছি যেগুলোর আসলে পরিণতি ভাবছি না। আমি বলছি না যে আবার ওই ডিবেটে আমি ঢুকছি না, এটা সঠিক কি ভুল, টাইমিং ইজ ইম্পর্টেন্ট। যখন পাঠ্যপুস্তকের কমিটি থেকে সরিয়ে ফেলা হলো দুজনকে অভিযোগের ভিত্তিতে, এই প্রসঙ্গে এটা এখন টাইমে আসছে। আমি প্রায় বলছি যে এই জিনিসগুলো যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সেই আশাগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে, যারা এই ন্যারেটিভ তৈরি করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে। এখানে বলছে 31 সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠ্য বই পর্যালোচনা করার জন্য গঠিত একটি কমিটির বিলুপ্তির সিদ্ধান্তকে ইসলামী মৌলবাদীদের সঙ্গে গুরুতর এবং বিপজ্জনক আপোষ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের নেতারা এসব উদ্বেগকে ফ্যাসিবাদী বলে
নিন্দা জানিয়েছেন। মতবিরোধ তৈরি হওয়ার কথা কিন্তু টাইম উল্লেখ করছে, এবং মতবিরোধ তৈরি হওয়ার যে প্রবাবিলিটি আছে এবং সেই মতবিরোধ হওয়াটা যে এই সরকারের জন্য ঝুঁকির একটা দিক, সেটা তারা রাইটলি আইডেন্টিফাই করেছে। আমাদের এই মতবিরোধগুলো ভালো না, আমরা একটু সতর্ক থাকি, অ্যাটলিস্ট আমাদের টাইমিংটা বিবেচনায় রাখতে বলছি। বাকি আলোচনা আর কখনো করা যাবে। শেখ হাসিনা ফিরতে পারেন কিনা, সেটা কি প্রেক্ষাপটে এবং কেন বলছে, সেটা একটু এই জায়গাটা একটু পড়ি, এটা আমাদের কাজে লাগবে। অন্তর্বর্তী সরকারে কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকার দরুন নতুন নির্বাচনের দাবি আরো জোরালো হবে। এই সরকারের বৈধতা আছে, জনসমর্থন আছে, কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই বলেছেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাশশার হাসান। বাংলাদেশ প্রসঙ্গে মুবাশশার অনেক কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা জানি প্রচুর বিদেশি টকশোতে আমাদের যে ন্যারেটিভ সেটা অত্যন্ত ব্রিলিয়ান্টলি পুট করছেন। সংস্কারকরা সত্যিই জটিল এক পরিস্থিতিতে পড়েছেন। কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে এবং দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে সময় লাগবে, কিন্তু যে দেশে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে সেখানে খুব শীঘ্রই জনগণ ধৈর্য হারাবে। রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে কমিয়ে 5.1% করেছে। জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2022 সালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ 180টি দেশের মধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে 147তম অবস্থানে ছিল এবং তালেবান শাসিত আফগানিস্তানের এক ধাপ ওপরে ছিল। এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করি। সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করবে। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না। কুগেলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনৈতিক ইতিহাস ঘাঁটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। এখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে আমাদের এখানকার যারা বাংলাদেশি যারা অন্যান্য অ্যানালিস্ট আছেন তারা আবার এটাকে ঠিক সেভাবে দেখেন না। এখানে মুবাশশারও দ্বিমত করছেন, এবং এখানে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের খুবই সবার পরিচিত তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান, জিল্লুর ভাই এভাবে ব্যাপারটাকে বলছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। এখন আসলে ওই জায়গাটা আমরা আসতে চাই। এই যাবতীয় মতগুলো মানে কুগেলম্যানের এই আলাপ, আমি মানে কুগেলম্যান তো শেখ হাসিনাকে বহু বছর ক্ষমতায় রেখে দিয়েছিল। আমরা যখন গত বছর তার আগের বছর বাংলাদেশ নিয়ে আলোচনা করতাম তখনই এই কুগেলম্যান আসতেন বাংলাদেশ সম্পর্কে এবং দক্ষিণ এশিয়া সম্পর্কে আমেরিকার সবচেয়ে পরিচিত একাডেমিক। তিনি এমনভাবে কথা বলতেন সবকিছু শেখ হাসিনার কন্ট্রোলে আছে। কুগেলম্যানের উক্তি নিয়ে আমি নিজেও অনেকবার কথা বলেছি, অ্যানালাইজ করেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার অ্যানালিসিস আমি পছন্দ করিনি। মানে খুবই আওয়ামী ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ, যে ঠিক আছে চাপ আছে, সমস্যা আছে, কিন্তু শেখ হাসিনা টিকে যাবেন, এটা করে এভাবে টিকে যাবেন। এখনো তিনি প্রত্যাবর্তনের বেশ সম্ভাবনা দেখছেন। আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার এখানে অর্থনীতির সংকটের কথা বললো এবং নানা রকম মিসম্যানেজমেন্ট, আমাদের মধ্যে বিভেদ আছে, সেটাও টাইম ম্যাগাজিন এনেছে। দুর্নীতি ছিল, অভিযোগ আছে, কিন্তু যখন নতুন সরকারটা ভালো চলবে না সেটা আসলে ঝুঁকি বাড়াবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কি তাতে হবে? বহুদিন বলছি, একটু সাথে যোগ করে রাখি, সরকারকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। মানুষের দৈনন্দিন জীবনযাপন যদি স্মুথ না করা যায়, মানুষের জীবনের যুদ্ধকে যদি ঠিকঠাক না করা যায়, যেসব অভিযোগের কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে সেই জায়গাগুলো রাতারাতি উল্টো করে ফেলতে হবে তা না, কিন্তু দৃশ্যমান পরিবর্তন হতে শুরু করেছে, এটাকে যদি ভিজিবল না করা যায় তাহলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং তখন সংস্কার সহ অন্যান্য সবকিছু নিয়ে মানুষের মনোযোগ পুরোপুরি চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনা কি ফিরবেন তাতে সম্ভব কোনোভাবে? আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন একেবারেই অসম্ভব মনে করি। তত্ত্বাবধায়ক সরকার যদি আটারলিও ফেল করে, কুড বি এনিথিং,
এই সরকার চলে গিয়ে আরেকটা একই ধরনের সরকার, জাতীয় সরকার, এমনকি সেনাবাহিনীর টেক ওভার, কুড বি এনিথিং। শেখ হাসিনা আসছেন না, শেখ হাসিনা ক্ষমতায় তো আসছেনই না, সব যে কোনো অল্টারনেটিভ যে সরকারই হোক না কেন, শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় এসে না বসতে পারলে এবং আগের মতো নিরাপত্তা বলয় তৈরি করতে না পারলে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব না। এই দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের উপরে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে, ক্ষেপে যেতে পারে। শেখ হাসিনার প্রতি যে তীব্র বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা আছে, সেটা মাথায় নিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এসে সাস্টেইন করা ইজ আটারলি ইম্পসিবল। মুবাশশির একটা কথা বলেছেন রিপোর্টের মধ্যেই, তিনি যেভাবে পালিয়ে গেছেন, যেটা আমরাও বলছিলাম অনেক সময়, সেখানে তিনি এবং তার নেতারাও মৌজমাস্তি করছে, আমরা দেখছি তো কলকাতার পার্কে বসে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে, এমন রিপোর্ট আমাদের সামনে এসছে। তার মধ্যে এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীদের জীবনে ডিজাস্টার তৈরি করেছে। তার কর্মীরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে থাকার যথেষ্ট কারণ আছে। আর সেখানে বাকি মানুষজন শেখ হাসিনা দেশে আসবেন এবং থাকবেন, এবং শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ফেল করেছে, ইন্টারিম সরকার, এভাবেই বলি, ইন্টারিম সরকার, ডক্টর ইউনূসের সরকার ফেল করেছে, এই কারণে শেখ হাসিনাকে ওয়েলকাম করবে আগের সবকিছু ভুলে গিয়ে? নো ওয়ে, নো ওয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনাকে সরিয়েই, আওয়ামী লীগ যদি কোনোদিন মনে করে তাদেরকে রাজনীতিতে ফিরে আসতে হবে, শেখ হাসিনাকে সরাতেই হবে। মানে সব পরিস্থিতি থাকলেও ওনার নামটা এত বিভৎস নেগেটিভ হয়ে গেছে দেশের মানুষের মনে, তার এই দলের দায়িত্ব থাকা মানে এই দল ডুবে থাকা, আর কোনোদিন না উঠা। এবং সত্যি বলতে শেখ শব্দটা সরিয়ে ফেলাই আওয়ামী লীগের দিক থেকে বেটার হবে। যাই হোক, সেটা তারা কি করবে তাদের ব্যাপার, কিন্তু শেখ হাসিনার কোনো প্রত্যাবর্তনের ন্যূনতম সম্ভাবনা আমি আসলে দেখি না। কুগেলম্যানরাই দেখেন, কুগেলম্যানরাও শেখ হাসিনাকে বহুদিন ক্ষমতায় দেখেছেন, 41 সাল পর্যন্ত উনি বলেন নাই, কিন্তু তার কথা টোন সেই রকম ছিল, সেই ম্যানেজড এভরিথিং, এবং উনি থেকে যাচ্ছেন, থেকে যাবেন। সো তার ওই অ্যানালিসিস যেমন ফলেনি, খুব সম্ভাবনা আছে, এমনকি টাইম এরকম একটা হেডলাইনও করে ফেললো, এটা একটু সারপ্রাইজিং। আমি প্রায় একটা কথা বলছি, টাইমের এই রিপোর্টটা নিয়ে আলোচনা করার একটা বড় কারণ হচ্ছে টাইমের মতো পত্রিকা এই যে কিছুটা হলেও সম্ভাবনা দেখানোর চেষ্টা করছে রিপোর্টে, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো আওয়ামী লীগের একেবারে যারা অন্তত এখনো মনে করে যে আওয়ামী লীগের সাথে থাকবে, তাদের কিছুটা মরাল বুস্টিং এর চেষ্টা হবে। কিন্তু তার চাইতে জরুরি কথা, টাইমের মতো পত্রিকায় যখন এই ধরনের রিপোর্ট আসে, বিশেষ করে আমাদের দেশের ভেতরে ওই বিভেদের কথা বলছি, যে ন্যারেটিভের কথা বলছি, যদিও টাইমের এটা খুবই ব্যালেন্সড রিপোর্ট, আমাদের এখানে জঙ্গি হিন্দুদের উপর আক্রমণ নিয়ে যেসব ন্যারেটিভ আছে সেগুলোকে মীনাক্ষী গাঙ্গুলি স্ট্রংলি ডিবাঙ্ক করেছেন, কারণ এখানে এসেছিল হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের কথা। কিন্তু তারপরও যখন এইরকম একটা গ্লোবালি অতি এস্টাবলিশড ম্যাগাজিন এই ধরনের রিপোর্ট করে, আমাদের কেয়ারফুল হতে হবে। আমি প্রায় বলছি কথাটা, শেখ হাসিনা আসবে না, কিন্তু এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ যাতে না বাড়ে, অন্তর্বর্তী সরকারের যাতে ব্যর্থ হওয়ার পরিস্থিতি না হয়, সেটা নিয়ে আমাদের সবার খুব সতর্ক থাকা দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি প্রকাশ করেছে প্রথম আলো। তার শিরোনামটা লক্ষ্য করেন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। তাহলে কি দাঁড়ালো? আওয়ামী লীগের ভোটে দাঁড়ানোর সামনে বাধা কি? বিচার। আর বিএনপির ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে বাধা কি ছিল? দলীয় সরকারের অধীনে নির্বাচন। দুটি কিন্তু এমন একটি অবস্থা যে দলীয় সরকার অধীনে যদি নির্বাচন হয় তাহলে ভোট করা আর না করা সমান বিএনপির জন্য। নিশ্চিতভাবেই বিএনপি হারবে এবং আওয়ামী লীগ জিতবে। আর এখন যেটি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে আওয়ামী লীগ ভোটে আসতে পারে কিন্তু গণহত্যার বিচার হতে হবে। তাহলে গণহত্যার জন্য অভিযুক্ত কারা? আওয়ামী লীগের বলতে গেলে নেতৃস্থানীয় প্রায় সবাই। তাহলে তার সামনে বড় বাধা কি? বিচার। শেখ হাসিনা মনে করেন এখন যদি বাংলাদেশে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করার পর কি হবে? তার বিরুদ্ধে যে অসংখ্য মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে। তাহলে নির্বাচনটা করবে কে? দ্বিতীয় প্রধান
ওবায়দুল কাদের একই। এইভাবে একে এক করে যদি ধরা হয় একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখন আওয়ামী লীগের জন্য বড় বাধা বিচার, গণহত্যার বিচার। গণহত্যা মানে সহস্রাধিক মানুষ মারা গেছে, এই মৃত্যুর দায় আওয়ামী লীগের উপর পড়ে। আওয়ামী লীগের সাথে তার প্রশাসন, মানে যত আইন শৃঙ্খলা বাহিনী সবাই। তাহলে এই বিচারকে ডিঙিয়ে আওয়ামী লীগের পক্ষে কি সম্ভব? পরিষ্কার সম্ভব না। এখানে প্রশ্ন করা হয়েছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির অবস্থান কি। মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ যদি নির্বাচন করে জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তাও তিনি পরিষ্কারভাবে বলছেন না যে আমরা চাই, আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক না, আমি নির্বাচন করব, অন্য দলগুলো করবে, জনগণ যাদের বেছে নেবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। খুব টেকনিক্যাল একটা উত্তর। আবার প্রশ্ন ছিল তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে আপনাদের আপত্তি থাকবে না? মির্জা ফখরুল বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে, কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য। কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তো আপত্তি করার কিছু নেই। দেখেন এটাও কিন্তু এমন একটা বক্তব্য, শুধু গণহত্যা না, গণহত্যার সাথে দুর্নীতি, অর্থ পাচার, নানা রকম ঘটনা আছে। তাহলে সেই বিচার সব মিলায় আসলে বিচারটা বিএনপির ক্ষেত্রে কি ছিল আওয়ামী লীগ আমলে, যে একে ছিল দলীয় সরকার আর প্রত্যেকের নামে ছিল মানে মামলা। এবং খেয়াল করেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একেবারে উপর থেকে ধরে কিন্তু খাটাখাট করে তারা মানে বিচার করা শুরু করলো, এবং এক একজনের মানে নিচে 3 বছর, 3 বছর মানে 3 বছর হলে আর সে নির্বাচনে অংশ নিতে পারবে না, সে নমিনেশন সাবমিট করতে পারবে না। তো নিচে 3 বছর আর উপরে 7 বছর, 8 বছর, 10 বছর, এইভাবে প্রচুর নেতা। এবং এটাই ছিল এর, যদি বিএনপি সিদ্ধান্ত নিত যে নির্বাচন করব, তাহলে যত ওই যে গায়েবী মামলা আছে ওই গায়েবী মামলার ভিত্তিতে নিম্ন আদালত কিন্তু রায় দিয়ে দিত, এবং নিম্ন আদালত রায় দিলেই কিন্তু সে নির্বাচনের অযোগ্য হয়ে যেত। তাহলে ওই একই যে বিএনপি নির্বাচন করুক, কিন্তু এমন একটা সিস্টেম যে সিস্টেমে আসলে কার্যত বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ তাহলে কি আওয়ামী লীগকে হায়ার করে বলবে যে তোমরা কিছু লোক দাও, তারা বিএনপির হয়ে নির্বাচন করবে? সেটা তো সম্ভব না। এখন দেখেন যে পরিস্থিতিটা আওয়ামী লীগ বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য তৈরি করছিল, এখন আওয়ামী লীগ কিন্তু সেই কাদার মধ্যে পড়ছে। সে নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু ওই যে বিচারের মুখোমুখি হইতে হবে। দুর্নীতি, অনিয়ম, অপব্যবহার, গণহত্যা, হয় তোমার গণহত্যার অভিযোগ আছে, না হয় দুর্নীতির অভিযোগ আছে, হয় দুর্নীতির অভিযোগ আছে, নাহলে গণহত্যার অভিযোগ আছে। এখন আসার সাথে সাথেই তো তোমার বিচার হবে এবং ফটাফট করে রায় হইতে থাকবে। কেমনে তুমি করবা? পারবা না। তো এটাই হলো, দেখেন আপনি অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই গর্তে পড়তে হয়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্রলোক মানুষ, আকার ইঙ্গিতে ওনার যেটা বলার মেসেজ দেওয়ার দরকার তিনি কিন্তু দিয়ে দিয়েছেন। এটা কিন্তু সবাই দেবে, শুধু বিএনপি না। এটা যদি বলেন যে বিএনপির বক্তব্য, তা নয়, জামাতকে নিয়ে আসেন, এই প্রশ্ন করেন, তারাও একই কথা বলবে, অন্যান্যরা সবাই বলবে। বিচার থেকে রেহাই নেই, আর বিচার থেকে রেহাই নেই মানে আপনি অটোমেটিক ভাবে নির্বাচনের আপনি কলাপস হয়ে যাচ্ছেন, আপনি নির্বাচন করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। বিএনপির জন্য ছিল একটা মানে সাজানো বাস্তবতা, আর আওয়ামী লীগের জন্য হচ্ছে একটা সত্য বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সরকারের পুরা নিয়ন্ত্রণ আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রয়েছে কি নাই, এই বিষয়টা নিয়ে আমি বিতর্কে যাব না। আমি ধরে নেব বর্তমান সরকার আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে রয়েছে এবং ওনার নিয়ন্ত্রণে রয়েছে। এখন ওনার নিয়ন্ত্রণে যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে, তাইলে বিষয়টাকে কি এমন ভাবে করা হয়েছে যে ওনার চারপাশে কোনো লোকজন যারা ওনার শুভাকাঙ্ক্ষী তাদেরকেও যেতে দেয়া হবে না? এমন কি আছে যে ওনার জীবনের নিরাপত্তার দোহাই দিয়ে এমন কি হচ্ছে যারা ডক্টর ইউনূসের চারপাশে এসে ওনাকে সাহায্য করতে চায় বা ওনার পাশে এসে ওনার এজেন্ডাগুলো বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে চায়, তাদেরকেও দূরে সরিয়ে দেয়া হচ্ছে? বিষয়টা কেমন হতে পারে? আবার এমন কি হতে পারে স্বৈরাচারের দোসররা তাকে এমন ভাবে ঘিরে রেখেছে যে কোনো উপায়ে তারা যদি
ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে সফল হয় এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা এজেন্ডাকে যদি ব্যর্থতায় পর্যবসিত করতে সফল হয়, তাইলে তারা দেশের জনগণকে এবং পশ্চিমা বিশ্বকে এবং যারা যারা ওনাকে সাপোর্ট করছে আজকে তাদের সামনে এমন ভাবে বলবে যে দেখুন ডক্টর ইউনূসের যোগ্যতা নাই, উনি দেশটাকে ঠিকমতো পরিচালনা করতে পারেন না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজ অবধি শেখ ফ্যামিলির কাউকে কি গ্রেফতার করা হয়েছে? যদি না হয়ে থাকে কেন গ্রেফতার করা হয়নি? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সে কতটা সৎ না সৎ আমি এই প্রসঙ্গে যাব না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শেখ পরিবারের লোকজনরা বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে গত 16 বছরে, তাহলে আজ অবধি শেখ ফ্যামিলির কোন লোককে কেন গ্রেফতার করা হয় নাই? যে লোকগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, যে পরিবারের লোকগুলো সবচেয়ে বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত এবং ব্যবসায় শেখ পরিবারের বাইরে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হয়নি? 1 2 আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের বেশ কিছু লোকজন যারা শেখ পরিবারের সদস্য এবং শেখ পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে দুর্নীতিতে জড়িত, ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে জড়িত, গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত যারা আছে, এদেরকে কেন এখনো গ্রেফতার করা হয়নি? এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে আমরা একটা ম্যানেজমেন্টের স্টাইল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যানেজমেন্ট স্টাইলের সাথে আমরা পরিচিত হচ্ছি এবং আমরা ধীরে ধীরে তাদেরকে গ্রেফতার করব। কিন্তু কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধান তাদের পাতানো গেমে কেন সেনানিবাসে এখনো প্রায় সহস্রাধিক লোকজন, কেন তাদেরকে নিরাপত্তা দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে? এ ব্যাপারে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা সেনা সদর দপ্তর থেকে অথবা আইএসপিআর থেকে কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া হয়েছে? যেখানে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী দেশের জনগণের নিরাপত্তা দিতে গত 17 বছর ব্যর্থ হয়েছে, 16 বছর ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে সেনাবাহিনী যারা খুনি, যারা খুনের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা গুমের সাথে জড়িত, যারা ব্যাংক লুট করার সাথে জড়িত, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের এটা কেন এত পবিত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে? সশস্ত্র বাহিনী তাদের তত্ত্বাবধানে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে, সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ভোট চুরি হয়েছে, কারচুপি হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধানের নেতৃত্বে সহায়তায় পাসপোর্ট বিষয়ক দুর্নীতি করা হয়েছে। আজকে সেই সশস্ত্র বাহিনীর সহায়তায় কেন বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার, যেটা বাংলাদেশের সবচেয়ে অপরাধের সাথে জড়িত যে পরিবার জড়িত, যেই দল জড়িত, তাদেরকে এত নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে? শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে, পরবর্তীতে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে আপনারা এই দেশ ছেড়ে পালানোর জায়গা পাবেন না। ভারতের যেসব দালালেরা, আওয়ামী লীগের দোসরেরা আপনাদেরকে উস্কানি দিচ্ছে, মানে যদি ষড়যন্ত্র হয় শেখ হাসিনার থেকেও আপনাদের অবস্থা ভয়াবহ হবে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 2.5 মাস লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ। স্পষ্টভাবে বাঙালি জাতিকে আবারও আমরা বলতে চাই, এই বাংলাদেশ আমাদের, রূপসা আমাদের, তেঁতুলিয়া আমাদের, পাথুরিয়া আমাদের, প্রত্যেকটা জায়গা আমাদের, পার্বত্য চট্টগ্রাম আমাদের। চট্টগ্রাম নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছে তারা যে ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন জুমুল্যান্ড নয়, আমার দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশই থাকবে। বাংলাদেশ ছিল, বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে এক বিন্দু পরিমাণে ষড়যন্ত্র করলে
ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে আপনাদেরকেও সেইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে, পরবর্তীতে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে আপনারা এই দেশ ছেড়ে পালানোর জায়গা পাবেন না। উপজাতি সন্ত্রাসীরা যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত আছেন এবং ভারতের যেসব দালালেরা আওয়ামী লীগের দোসরেরা আপনাদেরকে উস্কানি দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিগত দিনে দেখেছেন শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস। আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা বাংলাদেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র করিলেন না। স্পষ্টভাবে আমরা ছাত্র জনতা বলতে চাচ্ছি, বাংলাদেশকে নিয়ে আর এক পূর্ণ পরিমাণে যদি ষড়যন্ত্র হয়, শেখ হাসিনার থেকেও আপনাদের অবস্থা ভয়াবহ হবে। আমি আমার বক্তব্য বেশি করব না, যেহেতু এখন অনেকেই কথা বলবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সবার কাছে দোয়া প্রার্থনা করি আমার বাংলাদেশের জন্য। ধন্যবাদ সবাইকে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।